অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব 61। অন্তু জানালার ধারে দাঁড়িয়ে চুপচাপ। বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর। গাঙের পানি ছলছল রবে বয়ে যাচ্ছে, আকাশে চাঁদ নেই, গাঙের কুলের আবহাওয়া একটু মোঘলা বোধ হওয়া। রূপকথা যাবার পর পরাগ ল্যাপটপ ছেড়ে বসল, অন্তুর দিকে তাকিয়ে বলল, পলাশ ভাইয়ের শুভাকাঙ্ক্ষীরা যখন তখন হামলা করবেই। আর যদি তা না পারে তো পুলিশ নিয়ে আসবে। পলাশের জন্যে এই মুহূর্তে জেলখানার চাইতে সুক্কর জায়গা দুইটা নাই। জয় বিশাল এক হা করে হাই তুল, ব্যাপার না। তুমি আছো না? তুলে দেব ওদের হাতে। তুমিও তো একই কোম্পানির প্রোডাক্ট। আমি আমার বুটা নিয়ে ভাগতে পারলেই হলো। পরাগ কাঠের ভারী চেয়ারটা ঠেলে মারল জয়ের দিকে। জয় দ্রুত সরে গিয়ে বাঁচল, লাগলে নির্ঘাত হাসপাতাল। পরাগ শান্ত স্বরে বলল, তোমার মতো বেইমানের উপর ভরসা করাও শালার এক চরম ফাতরামি ছিল। উঠে দাঁড়িয়ে মাছি তাড়ানোর মতো হাত নাড়ল, আমি তো জন্মগত আর খানদানি বেইমান। আমি বেইমানি করি পুরো ইমানদারির সাথে। আমার বেইমানিতে কোনো গাফলতি থাকে না, খাঁটি বেইমানি। কিন্তু ভয় হলো তোমার মতো ইমানদারদের নিয়ে পবিত্র গাদ্দার। পরাগ মুখ বাঁকিয়ে হাসল, যেমনে তোর পেয়ারের পলাশ ভাই আজ শালা হয়ে গেছে, ওরকম কিছু ঠাপ আমিও খাইছি, বুঝলি না রে? অন্তুর দিকে তাকাল। তার খেয়াল নেই ওদের দিকে। পরাগ ল্যাপটপে কিছু দেখে চট করে উঠে দাঁড়াল, আজ পলাশকে আমার হাত থেকে তুমি বাঁচাইতে পারবা না। তোমার নাটক আর নিতে পারতেছি না। মারবাই যখন তখন ফিল্ডিং মারাইতেছ কেন এমনে? জয় তাড়াহুড়ো করে পরাগের পিছে যাবার আগে হাতের বোতলের মদ গিলে শেষ করে আগে। তারপর পরাগের পেছনে দৌড়ায়। আবার কি মনে পড়ে দৌড়ে ফিরে আসে, এরপর একটা ভরা বোতল নিয়ে আবার দৌড়। পরাগ গিয়ে দরজায় দুটো সজোরে লাথি মারল। রূপকথার কথা শুনে রেগে উঠল, জয় না, আমি। খোল দরজা। আমার মার কিছু হইলে তোর 14 গোষ্ঠীর অবস্থা আমি তোর ওই বেজন্মার মতো করে ছাড়ব। রূপ, দরজা খোল। রূপকথা অবাক হয়ে দরজা খোলে, বুয়ার কি হয়েছে? আমি কেন এসেছি এখানে? বলিসনি কিছুই। এসে থেকে ল্যাপটপে বসে আছিস। তোর ওই বাঞ্চোত বিশ্রী ভাষায় বকে ওঠে পরাগ, আমার মাকে কোথায় পাঠিয়েছে সেটা শোন, যতক্ষণে বলবে ততক্ষণ ওর আজু আছে। চিরকাল তোদের ফরমায়েশ খেটেছে, তার বদলে লাথি মানহানি ছাড়া কিছু পায়নি। তোর বাপ মরেছে, এবার ওই সুজোরের বাচ্চাও মরবে, বাকিটার ভোগ আমার আর মার। তো লোকে। জয় এসে টেনে হিঁচড়ে নিয়ে গেল পরাগকে। পরাগ সমান্তালে বকে যাচ্ছে। জয় একবার খামচে মুখটা চেপে ধরল। পরাগ ঝপাট করে এক ঘুষি মারে জয়ের নাকের উপর। তখন ওরা গাঙের কুলে চলে এসেছে। অন্ধকার চারদিক, প্রায় সকাল হয়ে এসেছে, পাখি ডাকছে। জয়ের নাক দিয়ে রক্ত পড়ে প্রায়। ঘুষির আঘাতে কপকপ করে রক্ত বেরিয়ে এলো। আঙুলের ডগা রক্ত মুছে পরাগকে দুটো ঘুষিসহ শেষ অবধি এক লাথিতে গাঙের পানিতে ফেলে দিল। তাল সামলাতে না পেরে নিজেও গাঙের কুলের কাদায় পা পিছলে পড়ল। পরাগ পা ধরে টেনে পানিতে নামানোর চেষ্টা করে। জয় শক্ত করে কিসের একটা শিক টেনে ধরে নিজেকে পানিতে পড়া থেকে বাঁচাল তো, অথচ পুরো শরীর ইতোমধ্যে ভিজে গেছে, কাদামাটিতে পরনের পোশাক শেষ। শেষ অবধি ঝাড়া মেরে পরাগকে পানিতে ফেলে রেখে বকতে বকতে উঠে এলো। পরাগ পরে রইল পানিতে। ফজরের আজানের আগে গাঙে গোসল করা ভালো। গাঙের এধার ঘেঁষে অনেকটা দূর দেখে এলো জয়। তেমন কেউ ছিল না। কাদামাটিসহ ভেজা শরীরে বেসমেন্টে এসে বসল। আরও কয়েক প্যাক মারা দরকার, নয়তো ঘুম আসবে না। রূপকথা পলাশের কপালে হাত রাখে। কপালটা গরম। তাকিয়ে রইল। নিজের শরীরের শুকনো ক্ষতগুলো চিরবির করে উঠছে যেন। পলাশের সামনে নিজেকে ক্ষতবিক্ষত পড়ে থাকতে দেখেছে অজস্র বেলা, কিন্তু পলাশকে কখনো এভাবে দেখা হয়নি। রূপকথা আনমনে বলে ওঠে, জানো জয়, বিয়ের 3 বছরের মাথায় আমার গর্ভে একটা সন্তান এসেছিল। জয় হিপ ফ্ল্যাস্কে দুটো চুমুক দিয়ে বলল, শুনেছিলাম। রূপকথা বলে চলে, তখন আমার গর্ভাবস্থার 4 মাস। সেই সময় এক রাতে পলাশের হাতে পড়লাম। পরদিন সকালে আমার গর্ভপাত হল। 2 সপ্তাহ হাসপাতালে থেকে আমি খুব কেঁদেছিলাম। জানো? মাথা নাড়ল, কাদা তো ভালো। চোখের জীবাণু, ব্যাকটেরিয়া, ময়লা সব চোখের পানির সাথে ধুয়ে মুছে যায়। হোয়াট এভার, এক সিপ মারবেন? দুঃখের সময় এটা ভালো কাজ দেয়। রূপকথা তাকাল, একই সুরে বলতে লাগল, তুমি জানো, পাপীর ঘর করা কারাবাসের চেয়েও কঠিন। পাপিষ্ঠর সাথে বাস করতে করতে বড়জোর পাপী হওয়া যায় ঠিকমতো, এর বেশি উপকার নেই। ঘাট ঝাঁকাল, উহু।
আপনি এইসব মেয়েলি দুঃখের কথা আমায় শুনিয়ে কোনো ফায়দা পাবেন না, এক ফোঁটা সান্ত্বনা অবধিও না। রাদার আমার বুকে শোনান, সে নিজেও ভুক্তভোগী। তাই সে আপনার দুঃখ বুঝবেও, সহমত পোষণও করবে, আবার মালমশলা মেরে নিজের দুঃখের প্যাচালও শোনাবে। আলাপ জমবে ভালো। তার চেয়ে বড় কথা, আমিও আপনার স্বামীর তরিকারই মুরিদ। আমার কাছে এসব কাহিনী শোনানোর ধান্দাটা লস প্রজেক্টে যাবে। রূপকথা বসে রইল চুপচাপ কিছুক্ষণ। সে বিদেশ থেকে পড়ালেখা সেরে দেশে ফিরে কয়েদ খাচ্ছিল এতগুলো বছর। পরিস্থিতি বিশেষ পারিপার্শ্বিক সকল অর্জন ফিকে পড়ে যায়। যার বাবা জঘন্য অপরাধী, স্বামীটা হিংস্র পশুকেও হার মানায়, রূপকথার কি করা উচিত ছিল সে অবস্থায়? শেষরাতের দিকে পলাশ চোখ খুলে উঠে বসল আস্তে করে। রূপকথাকে বসে থাকতে দেখে চমকে গেল, জড়ানো গলায় বলল, রূপ। রূপকথা জবাব না দিয়ে তাকিয়ে আছে। পলাশ বলল, ওরা তোকে আটকে রেখেছে রূপ। রূপকথা অপলক তাকিয়ে বলে, নিজের বাড়িতে আটকে রাখা কেমন? আমি তো এখানেই ছিলাম। পলাশের হাত দুটো গভীর ক্ষত। পেরেক গাঁথা হয়েছে হাতে। দক্ষ এই কাজটা হামজার। কাঠের আসবাবে পেরেক গাঁথার মতো করে পলাশের হাতে পেরেক মারা হয়েছে। চাপটি ধরা রক্তের দানা হাতে কাদামাটির মতো শুকিয়ে আছে। সেই হাত বাড়িয়ে পলাশ ছোঁ রূপকথাকে। রূপকথা চোখ বোজে। বুকের মধ্যিখানটায় যেন ত্রিশূল বিঁধছে, বুকটা চিচ্ছে ধীরে ধীরে, গেথে যাচ্ছে গভীরে। তার জীবনটা জীবন হলেও পারত, তার স্বামীটা মানুষ হলেও পারত, সে এক জোড়াতালি দেয়া ছিন্নভিন্ন শরীরের অধিকারিণী না হয়ে একজন সুন্দর পুরুষের সুশ্রী স্ত্রী হলেও পারত, সে কোনো ঘৃণ্য রুচিসম্পন্ন পিতার সন্তান না হয়ে আমজাদ সাহেবের মতো বাবার মেয়ে হলেও পারত। চোখ খোলে রূপকথা। কই, আমজাদ সাহেবের মেয়েটাও যে ভালো নেই। মূলত ভালো থাকাটা জীবন নয়। পলাশ হাসল। সে হাসলে চোখ দুটো ছোট হয়ে যায়, ভয়ানক দেখায়। হেসে বলল, তুইও বিশ্বাসঘাতকতা করলি রূপ। রূপকথা মলিন হাসে, বিশ্বাসের সম্পর্ক ছিল নাকি আমাদের? উত্তর যেহেতু না, সেখানে বিশ্বাসের ঘাতক হবার সুযোগটা কোথায় বলো? পলাশ গলা টিপে ধরল রূপকথার। হাতের ক্ষত থেকে মরা রক্ত গড়িয়ে রূপকথার গলায় লাগে। পলাশ হাতটা আরও দৃঢ় করে। দম বন্ধ হয়ে আসছিল, তবু রূপকথা নির্লিপ্ত। পলাশ বলল, শিকল খুলে দিতে বল তোর লাংকে। খানকিগিরি করতে রয়ে না গেছি সেখানে? ওদের স্পেশাল সেবায়ত্ন করার জন্য রাখেছে ওরা তোরে। আমি মরলে ওই কাজই করে খাস লটির চেংড়ি। মারা খাইতে খাইতে জীবন যাবে তোর। তোর আমি। পলাশের হাতের থাবা শক্ত হল। তাতে হাত থেকে রক্ত পড়ছিল। জয় এসে সেই ক্ষতে লবণ লাগিয়েছে। শরীরের জোর নেই নেই করেও অমানুষিক শক্তি যেন। চোখ উল্টে এলো, গোমরাচ্ছিল রূপকথা। পলাশ ছাড়ল না। অকথ্য ভাষায় বকে গেল। পায়ে গুলি লাগা জায়গাটাতে একটা নোংরা কাপড় বাঁধা। সেই কাপড়ের ময়লা জীবাণুর জোরে কদিন ওভাবে থাকলে ক্ষতে ইনফেকশন হয়েই ক্যান্সার ধরে যাবে যেন। না খাওয়া আজ দুদিন। খানিক পর ক্লান্ত হয়ে ছেড়ে দিল রূপকথাকে। কিছুক্ষণ ঝিম ধরে বসে রইল। রূপকথা কিছুক্ষণ কাশতেও পারল না। শ্বাস ছাড়ল বেশ কিছুক্ষণ পর। তারপর বলল, আর কোনো ইচ্ছা আছে তোমার মৃত্যুর আগে? আমাকে আর কোনোভাবে টর্চার করতে চাও? আমি জানি তোমার শেষ ইচ্ছা হিসেবে তুমি আমার শরীরটাকেই বেছে নেবে ছেঁড়া ফাড়ার জন্য। পলাশ একবার তাকিয়ে আবার মাথা নত করল। কয়েক সেকেন্ড পর টুপ করে এক ফোঁটা রক্ত পড়ে মেঝেতে। পলাশ দ্রুত মাথা তুলল। নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। তার শরীরটাকে অচল করে ছেড়েছে ওরা। এ পর্যায়ে পলাশের ভেতরে একটা ভিক্ষুক জেগে উঠল, যে ভিক্ষুকটা মৃত্যু ভিক্ষা করতে চায়। মেঝের উপর টান হয়ে শুয়ে পড়ল। দুই হাতের প্রতিটা রোগে রোগে পেরেক গাঁথা হয়েছে। হাতুড়ি দিয়ে ধীরে ধীরে পেরেকগুলো গেথে আবার তোলার সময়ও বেশ সময় নিয়ে দুই আঙুলে পেরেক টেনে টেনে বের করেছে হামজা। কতটা রক্ত বেরিয়ে গেছে মাপা গেলে ভালো হতো। তাহলে একটা হিসেব পাওয়া যেত শরীরে আর কতটুকু রক্ত বাকি আছে। শ্বাস ধীর হয়ে এলো পলাশের। চোখ বুজে খানিকক্ষণ শুয়ে থেকে আস্তে করে পানি চাইল। হামজা ততক্ষণ মানুষকে অত্যাচার করে যতক্ষণ সে সজ্ঞানে থাকে, জ্ঞান হারালে মাফ। আবার চিকিৎসা করে সুস্থ করে জ্ঞান ফিরলে নতুন মাত্রায় শুরু। পলাশ দুটো দিন আজও পেয়েছে এই বদলতেই। আজ রাতটাও পেল। কারণ সে অজ্ঞান ছিল। ভিকটিমের চোখে কাতরানি না দেখলে জয় টর্চার করে সুখ পায় না। এটা ওদের গোটা সোসাইটির উসুল। এই নীতির মূল হোতাটা রুদ্র ইয়াজিদ। তারপর হামজা, পলাশ।
রূপকথা পলাশকে উঁচু করে ধরে পানি খাওয়াতে গেলে পলাশ গা দুলিয়ে হাসে, আজব দেখতে লাগে তখন। দাঁতের ফাঁকে কালো রক্ত। হেসে জিজ্ঞেস করে, তোর কি আমাকে এই অবস্থায় দেখে কষ্ট হচ্ছে রূপ? হচ্ছে তো। তুমি জানো না আমার কতটা কষ্ট লাগছে যখন ভাবছি আমার স্বামীকে এমন যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখে দেখেও আমার তাকে বাঁচাতে ইচ্ছে করছে না, তাকে মুক্তি দেবার তাগিদ পাচ্ছি না ভেতরে, এটা ভাবলেই বুক ভেঙে চুড়ে কষ্ট আসছে, তখন কষ্টে মরে যেতে ইচ্ছে করছে। অথচ তুমি না আমার পলাশ ভাইজা, আমার স্বামী। আমি ছাড়া এই দুনিয়ায় আপন বলতে তোমার কেউ নেই এই মুহূর্তে, আর আমিটাও তোমার খুব কাছের আপন কেউ। তোমার এই শেষ মুহূর্তে সেই আমি তোমার সামনে আছি, পাশে আছি, তোমাকে পানি খাওয়াচ্ছি, এমন সৌভাগ্য কয়জনের হয়? অথচ তোমার জন্য স্বাভাবিক মায়টুকু লাগছে না। এটা কতটা ব্যথাদায়ক ভাবতে পারো? এটা ভেবে তোমার কষ্ট হবার কথা হচ্ছে? পলাশ অবাক হয়ে চেয়ে থাকে। আশ্চর্য! শরীরের মরণসম ব্যথাটা এখন ঝাপসা লাগছে, বুকে কিসের যেন অস্থিরতা। পলাশ অবাকের চরম সীমায় পৌঁছে গেল। এই জীবনে সে কখনো আবেগবোধ করেনি। কসাইয়ের মতো মানুষ জবাই করা, নারীদের ছিঁড়ে খাওয়া, মানুষের শেষ সম্বলটুকু হস্তগত করে নেয়া, কারো ব্যবসার গোটা পুঁজি, মুনাফা সবটা এক হানায় চাঁদা হিসেবে হাতিয়ে নেয়া। বাপের সামনে মেয়ে, মেয়ের সামনে বাপকে মারা, কি যে সুখ লাগত এসবে। তার মস্তিষ্কের কোনো অংশে আবেগ, অনুভূতি নামক দুটো শব্দের অস্তিত্ব নেই, এটা চিরন্তন সত্যের মতো। অথচ আজ পলাশ বুকের ভেতরে হাতরে নতুন এক রকম কিছু অনুভব করল। এই জীবনে এই রকম কিছুর সাথে তার পরিচয় ঘটেনি। এই রূপকথা তার পা দুটো দুহাতের বাহুতে জড়িয়ে ধরে বাচ্চা মেয়ের মতো মিনতি করেছে, ও পলাশ ভাইজা, ছেড়ে দাও আমায়। ও পলাশ ভাইজা গো। এই চিৎকার আর মিনতি করা কান্নাগুলো পলাশের কানে বাঁশির সুরের মতো সূক্ষ্ম ঠেকত। নিজেকে পুরুষ মনে হতো তখন। আজ পলাশ হতবিহ্বল হয়ে চেয়ে থাকল। তার এই দুনিয়ায় কেউ নেই আপন। রূপকথা আছে, সে খুব আপন তার স্ত্রী, চাচার মেয়ে। অথচ সে তাকে বাঁচাবে না, রূপের নাকি ইচ্ছেই করছে না একটু। কঠিন মৃত্যু তার সামনে। এই একমাত্র আপনটার সাথে সে খুব অন্যায় করেছে, তাই একমাত্র আপনজন সামনে আছে, তবু তার এই নারকীয় হাল দেখেও মায়া লাগছে না। রূপকথা নিচু স্বরে কিন্তু কণ্ঠস্বরে অনুযোগের দৃঢ়তা মিশিয়ে বলল, আর এই মায়া না লাগার পেছনের প্রেক্ষাপটগুলো খুব ভয়াবহ, বুঝতে পারছো তুমি? পলাশ ঝাড়া মেরে উঠতে চেয়ে পড়ে যায়। তার রূপকথা ভীষণ রূপবতী, ঠিক রূপকথার রাজকুমারীদের মতন, শিক্ষিত, কথা বলে কি সুন্দর করে। আজ এসব মনে পড়ছে তার। উঠে বসে পলাশ। হাত বাড়িয়ে রূপকথার ঠোঁট ছোঁয়, কিন্তু কিছু বলতে পারে না। রূপকথা যান্ত্রিকভাবে উঠে দাঁড়ায়। পলাশের ক্ষতবিক্ষত দুর্বল হাতটা তখন পিছলে যায় রূপকথার জামদানি শাড়ি ঘেঁষে। রূপকথা আর পেছন ফিরে তাকায় না। আচমকা তার বুক জ্বলছে, পুরনো দিনগুলো ভয়ঙ্করভাবে স্মৃতিপটে আক্রমণ করছে। এখন আর পলাশের সামনে থাকা চলবে না। সেও তো একা হয়ে যাবে। তার আর কেউ থাকবে না। হাসল রূপকথা, পলাশ থাকলে কেউ থাকা হতো? চোখ দুটো জ্বলছে অন্তুর। ঘুম নেই কত রাত। যাকে ভোলা হয়নি তাকে মনে পড়ার প্রশ্ন ওঠে না। তবু গতরাত থেকে আব্বুকে মনে পড়ছে, এ কেমন মনে পড়া, তার তো ব্যাখ্যা নেই। আছে কেবল খণ্ড খণ্ড ব্যথা। অন্তুর মনে হল, এই তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পেতে তার উচিত এখন ওই গাঙের জলে মুখ চুবিয়ে 10 মিনিট ধরে রাখা, তাতে সব থেমে যাবে, তার হৃদগিরিটা, সাথে সকল ব্যথাও। বাগানের ঘাসগুলো অয়ত্নে বেড়েছে। সকাল সকাল কবির পুরো দলবল নিয়ে পলাশের এই বাড়িতে হাজির। জয় একটা কোরবানির আয়োজন করবে, তরুর জানের ছটকা হিসেবে, ওদের দাওয়াত এখানে। অন্তু ঝোপের কিনারে পাকা ঢিলার উপর বসে থাকে। প্যান্ট, হাইবুট ছেড়েছে। কবির সকালে সাদা লুঙ্গি ও চিরাজত চামড়ার স্যান্ডেল এনে দিয়েছে। রূপকথা এসে নিঃশব্দে বসে অন্তুর পাশে। অন্তু স্বাভাবিক হতে চেষ্টা করে, মুখে যেন দুঃখ ফুটে না ওঠে, তাই হাসার অভিনয় করে। চুলো জ্বালাচ্ছিল। ভাঙা ডাল কুড়িয়ে এনে এনে জড়ো করছে ছেলেরা। ধোরা চোখে লেগে কেঁদে কেটে অস্থির অবস্থা তার, লুঙ্গিতে কালি ভরে গেছে। অনেক কষ্টে চুলো জ্বলেই উঠেছিল সবে, পরাগ কোত্থেকে এক বালতি পানি এনে ঢেলে দিয়ে আরাম করে হেঁটে গিয়ে মুরগি জবাই করতে লাগল। চোখের মনি ঘুরিয়ে দেখল পুরো ব্যাপারটা। এরপর আস্তে করে বকল দুটো, শালার জাঙ্গিয়ার ভেতরে কাকটা ঢুকাইতে পারলে শান্তি লাগত। লাউডার বাল। জীবনেও কখনো ভালো সম্পর্ক ছিল না জয়ের সাথে পরাগের। তখন জয় ক্লাস 8-এ। ঘুরতে গিয়ে দুজন বাজি ধরে এক দ্বীপে গেল পালিয়ে নৌকা নিয়ে।
জয়কে দ্বীপে নামিয়ে নৌকা নিয়ে চলে যাবার সময় একটা পকেট ছুরি ছুড়ে দিয়ে পরাগ বলল, নে, এটা দিয়ে মাছ শিকার করে খাস, আর মাছ না পেয়ে বেশি খিদে লাগলে মরে যাস। আমার দোয়া থাকবে তোর সাথে। সালাম বন্ধু। এরপর জয় কিভাবে দুদিন পর সেখান থেকে ফিরেছিল সে এক ইতিহাস। তারপর আর দুজনের জীবনে বনিবনা হয়নি। অন্তু সেদিন রূপকথাকে জিজ্ঞেস করেছিল, আপনি জয় আমিরকে বেশ জানেন তাই না? রূপকথা কিছুটা সময় নিয়ে জবাব দেয়, আমার বিয়ে হয়েছে 2009 তখন অনার্স দ্বিতীয় বর্ষে। সেই সময় হোটেলে রোজ ওর যাতায়াত ছিল। কখনো কখনো অতিরিক্ত মদ খেয়ে সাথে চুরুট টেনে কাশতে কাশতে বমি করে ভাসিয়ে ফেলত। জ্বরে গা পুড়ে যেত, তবু কোনো মেয়ের সাহস ছিল না ওর কাছে গিয়ে ওকে সেবা দেয়া। রূপকথা সামান্য হাসল, জানো তো সে আবার কারও সেবা আদরত্নের ভুক্তভোগী না। তখন আমাদের আগের ভিলার পাশেরটা বিল্ডিংটা হোটেল ছিল। কোনো কারণে গেলে দেখেছি বেহুশের মতো পড়ে আছে, তবু কাউকে সেবা করতে দিচ্ছে না। আমি গিয়ে ধমকে ধামকে জোর করে টেনে বাড়িতে নিয়ে যেতাম। প্রথম দিন এক থাপ্পড়ও খেয়েছিল আমার হাতের বেশি ভাব ধরায়। অন্তু মুখ তুলল, কখনো সরাসরি তাকে স্নেহের কাঙাল মনে হয়নি। জয়ের যেটুকু যা দেখা যায় সবটাই ওর নিজের স্ক্রিপ্টেড। তুমি তাকে খুব ভালো জানো, এবং আরও অনেকে জানবে হয়তো, কিন্তু তোমার মতো করে কেউ জানে না। কত রাত জ্বরের ঘোরে কাতরেছে, মাথায় পানি দিতে গিয়ে শার্ট খুললে দেখেছি শরীরে অজস্র দাগ, কোনোটা তাজা কোনোটা অনেক পুরনো। অথচ এত এত রাত পড়ে থেকেছে বেহেড অবস্থায়, তবু কোনোদিন ওর অতীত বা ভেতর সম্পর্কে একটা কথা জানতে পারিনি। অন্তু কথা ঘোরায়, থাপ্পড় খেয়ে কি করল? দীর্ঘ এক শ্বাস টেনে উদাসীন স্বরে বল রূপকথা, বেক্কেলের মতো চেয়ে রইল। এরপর চুপচাপ যা বললাম শুনল। রূপকথা একটু চুপ থেকে বলল, সেসব দিনে ঘুমের ঘোরে তরুকে ডাকত, দুটো ঘুমের ওষুধ দেবার জন্য। অন্তু ঠোঁট বাঁকিয়ে হাসল, সকল যন্ত্রণার একটাই ওষুধ, ঘুমের ওষুধ, আর নয়তো মদ গিলে ঘুমানো। চমৎকার তো। রূপকথা তাকাল অন্তুর দিকে, তুমি জানো তোমার আর ওর মাঝে অসংখ্য মিল আছে? অন্তু তীব্র প্রতিবাদ জানায়, প্রশ্নই ওঠে না। রূপকথা শাড়ির আঁচলে ঘাম মুছে বলল, অস্বীকার করে অনস্বীকার্যকে এড়াতে পারবে না। জয়ের আয়নায় দেখা যাওয়া প্রতিবিম্বটা হলে তুমি। একই তবে বিপরীত। দুজন একযোগে তাকাল জয়ের দিকে। সে এখন ঘাসের উপর টান টান হয়ে শুয়ে পড়েছে। ঘাড়ের নিচে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। গাঙের পাশে সবসময় শনশনে বাতাস। কপালের কাছের চুলগুলো উঠছে। অপর হাতটাও এবার ঘাড়ের নিচে গুজে গলা ছেড়ে এক ভারী টান ধরল। আমি চলতি পথে দুদিন থামিলাম। আরেহ ভালোবাসার মালাখানি গলে পড়িলাম। আমার সাধের মালা যায় রে ছিঁড়ে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন দয়াল আমারে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে। রূপকথা এক দৃষ্টে জয়ের দিকে চেয়ে থেকে বলল, জয়কে আমার একটা মানচিত্রের মতন লাগে। এক এক দিকের দৃষ্টির কোণ থেকে তাকে এক একভাবে আবিষ্কার করা যায়। পাপের কোনো দিককোণ নেই। যে দিক থেকেই দেখুন ওটা পাপ এবং পাপ। রূপকথা হাসে, ভুল বলনি। পলাশের হাত থেকে এই জয় কতবার আমাকে ছাড়িয়েছে। এরপর একবার পলাশের সাথে ঝামেলা করে আমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে রাখল, তখন নিশ্চিত হতে শুধায় অন্তু, কোনো বাড়িতে? আমির নিবাস। আপনি ওখানে ছিলেন? ছিলাম। মজার কথা শুনবে? রেখে এলো আমায়, অথচ জীবনে দেখতে গেল না আর, বেঁচে আছি না মরেছি। আমি যে ওকে না জানিয়ে চলে গেছিলাম ও বাড়ি থেকে সেটাও জেনেছে ও এক সপ্তাহ পর। অন্তুর হাসি পেল। এছাড়া এরা আর কি আশা রাখে জয় আমিরের কাছে? বলল, বাড়িটা কেমন বলতে পারেন? তোমার শ্বশুর বাড়ি তো। সেটার ব্যাপারে আমার কাছে জানা কেন? নিজে গিয়ে জানবে। আমি? সে হিসেব থাক আপাতত। আপনিই বলুন। অল্প চুপ থেকে রূপকথা চোখ তুলে তাকাল অন্তুর দিকে, তুমি আমাকে ঘৃণা করো অন্তু? অন্তু প্রসঙ্গ বদলায়, বাড়িটা কি পুরনো আমলের? রূপকথা আর জবাব দিল না। পদে পদে অন্তুর মাঝে জয় আমিরের ছাপ ফুটে ওঠে। যা মুখে প্রকাশ করতে ইচ্ছুক নয় সেই কথাটা ভীষণ সন্তর্পণে এড়িয়ে যায় এরা। রূপকথার বুক আরেকটু ভার হল। অন্তুর সুপ্ত ঘৃণা রয়ে গেছে তার উপর আজও।